আওয়ামী লীগকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে ভারতীয় সরকার। নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতে দিল্লির নানা চাপ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আবারও ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ সদস্য। জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির। এবং হাসরের ময়দানে কোনো মার্কা থাকবে না, থাকবে শুধু দাঁড়িপাল্লা। জামায়াত নেতার এমন মন্তব্যে সারা দেশে আলোচনা সমালোচনা। এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার আওয়ামী লীগকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে ভারতীয় সরকার। নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতে দিল্লির নানামুখী চাপ। বাংলাদেশে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া বিষয়ে ভারতের দৃষ্টি এখনও স্পষ্ট। দিল্লি মনে করছে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের স্বার্থে প্রতীকী হলেও আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া উচিত। ভারতের এই মনোভাব সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কাছে পরিষ্কারভাবে জানানো হয়েছে। ভারতের এই অবস্থানের পেছনে আছে শ্রীলঙ্কা ও নেপালের সাম্প্রতিক রাজনৈতিক উদাহরণ। বাংলাদেশের জুলাই গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও অন্তর্বর্তী সরকার দাবি করছে দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভারতের বার্তা পরিষ্কার, নির্বাচন শুধু সুষ্ঠু ও অবাধ হওয়া নয়, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হওয়া প্রয়োজন। ভারত চায় ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে লড়ার সুযোগ পাক। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন মূলত দেশের দায়িত্ব, তবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা ও নেপালের উদাহরণ ভারতের যুক্তি সমর্থন করছে। ২০২২ সালের জুলাই প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ হয়। রাজাপাকসকে প্রাসাদ পর্যন্ত দখল করতে বাধ্য করা হয় এবং পরবর্তীতে নির্বাচন আয়োজনের সময় তার দলকে ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ফলশ্রুতিতে শ্রীলঙ্কায় রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে। নেপালে চলতি বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার জেনজির আন্দোলনের চাপের মুখে পদত্যাগ করে। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী নির্বাচনের প্রস্তুতিতে ওই দেশের সব দল অংশগ্রহণ করতে পারছে, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর দলও রয়েছে। এই প্রক্রিয়া নেপালেও রাজনৈতিক স্থিতিশীলতা ধীরে ধীরে ফিরে এসেছে। ভারতের এই উদাহরণ ঢাকার কাছে বোঝাতে চাচ্ছে, বাংলাদেশের উচিত হবে শান্তি, প্রগতি ও সংহতির স্বার্থে দেশের সব প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া। অন্যথায় অন্তর্বর্তী সরকারও নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার দায়ে অভিযুক্ত হতে পারে। দিল্লির বিশ্বাস, বাংলাদেশ এই জটিল পরিস্থিতি মোকাবেলায় সমাধান বের করতে পারবে, তবে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেন সিইসি। এ সময় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। সিইসি তার কাছে ৩০০ জন বিচারক চান। দেশে নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা, তবে আজ সিইসি একাই এসছেন তার সচিবকে নিয়ে। অপরদিকে আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয়ে নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমান এল মাসুদ।
তিনি জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি। রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নাসিরউদ্দিন নেতৃত্বাধীন কমিশন। এর আগে আজ সকালে প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন তফসিল ঘোষণা করবেন। তফসিলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের দিন ধার্য করা হতে পারে বলে জানা গেছে। তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এর মধ্যে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম ভোটের অভিজ্ঞতা নিতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। প্রথম ধাপেই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন দিয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে যাচ্ছে এই কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠক হবে। সেখান থেকে ফিরে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। রেকর্ড শেষে এদিন সন্ধ্যার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। তবে কোনো কারণে বুধবার তফসিল ঘোষণা না হলে বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আবারও ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত 7 পুলিশ সদস্য। শান্তি চুক্তি ভেঙে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 1 ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 7 পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণেই হামলার শিকার হয়েছেন তারা। এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজ হামলা করেছে। পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ঘটনা নিয়ন্ত্রণে আনতে তাদের 7-8 জন আহত হয়েছেন। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ঘটনার কোনো কারণ এখনও জানাতে পারেনি তারা। এদিকে এখনও থমথমে নিউ মার্কেট গ্রিন রোড এলাকা। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে আইডিয়ালের শিক্ষার্থীরা। এর আগে মারামারি বন্ধ ও ভ্রাতৃত্ববোধ গড়তে 1 মাস আগে শান্তি চুক্তি করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। গত 9 নভেম্বর দুপুরে ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট থানার ওসি AKM মাহফুজুল হকের উদ্যোগে ঢাকা কলেজ মিলনায়তনে 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তি সম্পন্ন হয়। সেখানে 2 কলেজের 2 শতাধিক শিক্ষার্থী ছাড়াও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক AK মিলিয়াস এবং আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজওয়ানুল হক সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। সেদিন অনুষ্ঠানের শুরুতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় এবং পরস্পর আলিঙ্গন করে সৌহার্দ্যের বার্তা দেয়। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের আনা মিষ্টি খাওয়ানো হয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের। শান্তি চুক্তির ঠিক 1 মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়ালো 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সায়েন্স ল্যাব ও আশেপাশের এলাকায় 2 কলেজের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এই সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ছুটে যায় পুলিশ। জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার এনসিপির মিডিয়া সেলের যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিনের পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়। বিবৃতিতে বলা হয়, 5 অগাস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে জামায়াত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে উদ্দেশ্য করে 7 ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী যে অসত্য, মন গড়া ও বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছে, এনসিপি তা প্রত্যাখ্যান করেছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। জামায়াতের এই বিবৃতি বাস্তবতা বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা।
গত 6 ডিসেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেন তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এছাড়া বিবৃতিতে পাবনায় নির্বাচনী প্রচারণায় গুলি চালানো ব্যক্তি জামায়াত কর্মীর বলে অভিযোগ করা হয়। বলা হয়, গত 27 নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল জামায়াতের ইসলামের কর্মী। তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র গুলিসহ তাকে গ্রেফতার করেছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছুই নয়। সহিংসতা, অস্ত্র নির্ভরতা ও ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সকল রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য। জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামীকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে। হাসরের ময়দানে কোনো মার্কা থাকতো না, দাঁড়িপাল্লা দেয়। হাসরের ময়দানে অন্য কোনো মার্কা থাকবে না, থাকবে শুধু দাঁড়িপাল্লা মার্কা। এমন মন্তব্য করে আলোচনা শিকার লক্ষ্মীপুর 2 আসনের জামায়াত মনোনীত প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া। জামাত ইসলামীকে আজ যদি আপনি ভোট দেন, দিন কায়েম হবে। রোববার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরের কেরোয়া ইউনিয়ন পরিষদ মাঠে দাঁড়িপাল্লা জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে লক্ষ্মীপুরের রেললাইন স্থাপন হবে, একবার সুযোগ দিলে দেশের চেহারাই বদলে যাবে। তিনি দাবি করেন, অতীতে জামায়াতের যেসব নেতা মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না। রুহুল আমিন ভূঁইয়ার অভিযোগ, একদল ক্ষমতাহীন হওয়ার পর আরেক দল ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থাপনা দখল করে নিচ্ছে। তিনি বলেন, দেশে মাদকের জায়গা নেই এমন জুলাই সনদ বাস্তবায়নের জন্য হ্যাঁ ভোট দিতে হবে, পাশাপাশি দাঁড়িপাল্লায়ও ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, রাজনীতি এক সময় পবিত্র জায়গা ছিল, কিন্তু অনেকেই এটিকে ব্যবসায় পরিণত করেছে। ভারতের কথা না শোনার কারণে কেন্দ্রীয় নেতৃত্বকে ফাঁসিতে ঝুলানো হলেও জামায়াতকে থামানো যায়নি, বরং জনপ্রিয়তা বেড়েছে।